চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন সংবাদপত্রে বাংলাদেশ। প্রিয় দর্শক, ছুটির দিনের মিষ্টি সকালে একটা মিষ্টি গল্প শোনাই আপনাদের। দৈনিক প্রথম আলোতে শিরোনাম হয়েছে ২০ বছর ধরে গাছ লাগিয়ে চলেছেন দিনমজুর বাদশা মিয়া। এখানেই শেষ নয়, এখানে লেখা রংপুরের পীরগঞ্জের বাদশা মিয়ার লাগানো গাছের ফল খান এলাকার মানুষ, গাছের ছায়া বসে মন প্রাণ জুড়ায় পথচারীদের। এর চেয়ে আর সুন্দর কী আনন্দ হতে পারে। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ছুটির দিন, তাই আমাদের দুজন অতিথি আছেন আজকে। একেবারে শুরুতে হাসনাইন খোরশেদ সূচি, সিনিয়র সাংবাদিক, এবং তার পাশে বসা আমার সাংবাদিকতা জীবনের একটা অনুপ্রেরণার জায়গা ইমরুল শাহেদ। আমাদের বিনোদন সাংবাদিকতার যদি পথিকৃৎ বলি এবং গুরু বলি, তাকে আমরা সেই বিশেষণেই বিশেষিত করতে পারি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসবার জন্য। পত্রপত্রিকা প্রকাশিত শিরোনামটা পড়ে শোনাই, তারপর আলোচনায় আমরা যেতে চাই। দৈনিক প্রথম আলো, জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে। ৩ দলের পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে। দৈনিক যুগান্তর, ভোটের আগে বাড়ছে উত্তাপ, শেখ হাসিনার রায় হতে পারে নভেম্বরে। দৈনিক কালের কণ্ঠ, পলাতক আসামি প্রার্থী নয়, শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার কাজ শেষ, আসছে রায়, বিশাল জয়ে সিরিজ বাংলাদেশের। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, হঠাৎ বিতর্কে উপদেষ্টারা, বিচার শেষ, আসছে রায়। মানবজমিনের শিরোনাম, জুলাই সনদ নিয়ে আইনি ভিত্তির আদেশের চিন্তা, জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। আমাদের সময়, ইউনূসে আস্থা, আপত্তি কয়েকজন উপদেষ্টায়। খবরের কাগজের শিরোনাম, নির্বাচনী মাঠ, প্রশাসন সাজাতে চলছে নিবিড় যাচাই বাছাই, রাখাইনে চীনের সহায়তায় সক্রিয় জান্তা বাহিনী। আমার দেশ, স্বাক্ষর সত্ত্বেও জুলাই সনদ বিতর্ক চলছেই, প্রার্থী হতে পারবেন না পলাতক ও অভিযুক্তরা। কালবেলার শিরোনাম, যার যার পথে হাঁটছে দলগুলো, জোট হলেও ভোট নিজ দলের প্রতীকেই। দৈনিক করতোয়া, গণপ্রতিনিধিত্ব আদেশ ও শ্রম আইন সংশোধন চূড়ান্ত অনুমোদন, শুধু ৭১ নয়, ৪৭ থেকে পর্যন্ত ভুলের জন্য ক্ষমা চাইল জামায়াত। সময়ের আলো, জোটের প্রার্থী হলেও ভোট করতে হবে নিজ প্রতীকে, জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ চূড়ান্ত, রেকর্ড গড়া সিরিজ জয়। দৈনিক ইনকিলাব, এনসিটি বাঁচাতে আন্দোলনের উত্তাপ, সৌদি আরব যাচ্ছেন প্রধান উপদেষ্টা। শিরোনাম শুনলেন। এখন তো আসলে নির্বাচনী উত্তাপ ছাড়া কোনো আলোচনা নাই। পত্রপত্রিকায় খুললেই নির্বাচন হবে কি হবে না, কোন দল কি বলল, জামাত কি বলল, বিএনপি কি বলল, এনসিপি কি বলল, নির্বাচন কমিশন কি বলল। প্রথম আলো শিরোনাম, ৩ দলের পরস্পর বিরোধী অবস্থান, সরকার চাপে। বলা হচ্ছে যে দলগুলোর অভিযোগের ধরন ও অবস্থান এটা স্পষ্ট, তারা শুধু সরকারের উপর নয়, পরস্পরের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চায়। কি বলবেন? নিঃসন্দেহে রাজনীতিতে এখন সবই নির্বাচনমুখী, এবং নির্বাচনে যার যার সুবিধা আদায়ের চেষ্টা তো আছেই। এছাড়া কিছু বিষয় বাস্তবতা, এটা শুধু সুবিধা আদায়ের বিষয় না, যে সরকারের ভিতরে দক্ষতার প্রশ্ন আছে, পক্ষপাতিত্বের প্রশ্ন আছে, এবং বিভিন্ন রকম অভিযোগ আছে সরকারের কোনো কোনো উপদেষ্টা নিয়ে। এবং তাদের এখন যে অবস্থা, উপদেষ্টা পরিষদের পরিবর্তন আসলে অনিবার্য হয়ে পড়েছে। তো যোগ্যতা, নিরপেক্ষতা এবং দক্ষতার ভিত্তিতেই আমার মনে হয় এই পরিবর্তনগুলো আনা দরকার, এবং এটা অনিবার্য। এটা না হলে নির্বাচন সুষ্ঠুভাবে করা অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে। তো নির্বাচন সুষ্ঠুভাবে করা, শান্তিপূর্ণভাবে করা, ভোটারদের এবং জনগণের, ভোটারদের এবং প্রার্থীদের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, একটা আস্থার পরিবেশ, যে পরিবেশে সবাই অনুভব করবে যে এই নির্বাচনে আমরা অংশ নিতে পারবো, আমরা ভোট দিতে পারবো, এবং আমরা নিরাপদ থাকব, এবং নির্বাচন স্বচ্ছভাবে হবে, সুন্দরভাবে হবে, নির্বাচনে কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব হবে না। এটা নিশ্চিত করার জন্য সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন আনা অপরিহার্য, এবং এটা যত দ্রুত করা হবে অবশ্যই আমি তাই মনে করি।
সময় মানে নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো। আজকে একজন অতিথিকে পাওয়া গেছে আপনার পাশে বসা, ইমরুল সাহেব। মানে তার বিশেষণ দেওয়াটা খুবই কষ্টকর এই জন্য যে বিনোদন সাংবাদিকতার জন্য যে একজন মানুষ নিজেকে নিবেদিত করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত একদম সেই বিচিত্রা, বিনোদন বিচিত্রা, আনন্দধারা এবং সবকিছু মিলিয়ে আনন্দ বিচিত্রা। এবং সেই সময় যে আমরা বিনোদনের যে উদ্ভাসিত জায়গাগুলো দেখতাম, এই ইমরুল সাহেব ভাইরাই আমাদেরকে শিখিয়েছেন এই জায়গায়। আপনার কাছে আমার অনুষ্ঠানে পেয়ে খুব ভালো লাগলো। একটা বিষয় একটু জানতে চাই যে এই যে গণ আন্দোলনের একটা বিস্ময়কর আন্দোলন হলো, আন্দোলন হওয়ার পরে সব সেক্টরেই মোটামুটি একটা স্বস্তির জায়গা তৈরি হলো। আপনার কি মনে হয় আপনার যে ক্ষেত্রটা বিনোদনের যে জায়গাটা, সেই বিনোদনের জায়গাটা কি উদ্ভাসিত হলো? কি মনে হয় এখন? না, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেছেন রাজা ভাই। আর আপনি নিজেও এক সময় চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন। আমি এখনো যে পত্রিকাটা চালাই সেটাও বিনোদন নিয়ে, বিনোদনের পত্রিকা, আনন্দ আলো। রাইট। তো আপনি বিনোদন সম্পর্কে, বিনোদন জগৎ সম্পর্কে, বিনোদনের মানুষদের সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। তো সেখানে অভ্যুত্থানের পর একটা ধাক্কা অবশ্যই লেগেছে। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে একটা ধাক্কা অবশ্যই লেগেছে। যারা সবাই তো মাথা তারা দিয়ে উঠলো, হ্যাঁ, আমরা উঠতে পারলাম না। আমরা উঠতে পারি নাই। কারণটা হচ্ছে কি, আমাদের মূল ভিত্তিটা কি ফাইন্যান্স নাকি, তারপরে হলো সৃজনশীলতার বিষয়টা। কালকে রাত্রেই আমি একজন ডিরেক্টরকে বলতেছিলাম যে আমি যদি ডিরেক্টর হতাম আপনার জায়গায়, তাহলে আমি ক্যামেরা নিয়ে রাস্তায় থেকে যেতাম আন্দোলনের সময়টাতে, এবং সেটাকে জোড়া দিয়ে পরে নিজের বর্ণনা দিয়েই একটা ছবি তখন আমি দিয়ে দিতাম লোকজনকে যে এই ঘটনাটা ঘটছে, যেটা জহির রান করেছিলেন 1971 সনে, স্টপ জেনোসাইড, যেখান থেকে জন্ম হয়েছে। তো এইভাবেই তো একটা জিনিসের জন্ম হয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস জন্ম হয়। তো একটা স্টপ জেনোসাইড, আরেকটা স্টপ জেনোসাইড করার মতো আমাদের একটা সুযোগ ছিল, আমরা করি। সিনেমার কথা বললেন, আমরা যদি আজকে খুব গুরুত্বের সাথে এবং সম্মানের সাথে বলবো যে সিনেমা একটা পত্রিকা, এবং এই সিনেমা পত্রিকার সাথে ফজলুল হকের নাম একেবারে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এবং সিনেমা সাংবাদিকতার কথা যদি আমরা বলি, তাহলে ফজলুল হকের নামটা আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে। তো এই যে সিনেমা নিয়ে প্রসঙ্গ উঠলো, সিনেমার গতি প্রকৃতি, এখন সিনেমা কোথায় দাঁড়ানো? আর সিনেমা, আমি বলি আপনাকে, খুব ভালো জিনিস আপনি উপস্থাপন করছেন যে ফজলুল হক। ফজলুল হক হচ্ছে আমাদের কাছে এখন স্মৃতি, কিন্তু স্মৃতি হলেও কিংবদন্তি একজন মানুষ। তিনি আমাদেরকে একটি রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন। এই যে আমাদের সাংবাদিকতার 75 বছর কিন্তু পূর্ণ হলো এই বছর, ঠিক আছে? উনি শুরু করে দিয়ে গেছেন 1950 সালে, এবং ওনার পরে যারা এসছেন, উনি দুটি কারণে আমাদের কাছে কিন্তু পথ প্রদর্শক, আমাদের প্রতিকৃতি উনি। কি সেটা হলো এই চলচ্চিত্র সাংবাদিকতা একটা, আরেকটা হচ্ছে শিশুতোষ চলচ্চিত্রের জন্ম দেওয়া, সেই প্রথম ছবি রাইট, যেখানে আমাদের আপা যে কাজ করছে, উনি শুধু একা না, তো উনি ওনার পরিবারকে, টোটাল পরিবারকে নিয়েই শুরু করছেন। তার সেখান থেকে শুরু করা যে জিনিসটা ছিল চলচ্চিত্র সাংবাদিকতার উপরে, যেটা আমরা এখন আর সেখানে নাই, যে স্বর্ণালী যুগের যে সৃষ্টি করা, অর্থাৎ চলচ্চিত্র শুরু হওয়ার আগে কিন্তু চলচ্চিত্র সাংবাদিকতা শুরু হয়েছে এদেশে, এবং সেটা ফজলুল হকের হাত ধরেই। তো উনি যেটা করে দিয়ে গেছিলেন, সেটা ফজলুল হকের হাত ধরে অনেক কিছু হয়েছে। ফজলুল হক স্মৃতি পুরস্কার আপনিও পেয়েছেন, সবকিছু মিলে আপনার সাথে আসবো, আবার কথা বলবো। একটু সূচির কাছে যেতে চাই। আরপিও সংশোধন করা হলো, এবং সেখানে যেটা বলা হচ্ছে যে পলাতক যারা, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা ঠিক আছে, পলাতকরা অংশগ্রহণ করবে কেন? কিন্তু নিজ দলের প্রতীক নিয়ে আপনাকে নির্বাচন করতে হবে যদি আপনি জোটভুক্ত হন। এটার ভালো মন্দ কি? এটা আমি মনে করি একটা ভুল সিদ্ধান্ত। কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এতে যেটা হবে যে ছোট দলগুলো যারা, তাদের প্রতিনিধিত্ব সংসদে আসার পথ বন্ধ করে দেওয়া হবে। সংসদে মানে কেন জোট হয় রাজনীতিতে, যে সমস্ত দল নৈতিকভাবে অনেক শক্তিশালী, কিন্তু বা তাদের মানে একটা ভিন্ন মত নিয়ে ভিন্ন অবস্থানে দাঁড়ায়, কিন্তু হয়তো সেরকম জনসমর্থন নেই। অনেক ক্ষেত্রে একক ব্যক্তি যার
সংগঠিত করার, দল সংগঠিত করার মতন শক্তি সামর্থ্য নাই, কিন্তু ব্যক্তি হিসেবে তার গ্রহণযোগ্যতা আছে। সেই ধরনের ব্যক্তিরাই আসলে ছোট ছোট দল করেন, এবং দল করে ছোট দলের পক্ষে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে যেটা অসম্ভব হয়ে দাঁড়ায়, তখন তারা জোটে যান। মানে জোটটা তো আসলে এক ধরনের কৌশলগত বিষয়, যে নির্বাচনী জোট করে যাতে সংসদে ব্যাপারটা এরকম না, যদি আমার প্রতীকেই আমি জয় লাভ করতে পারি তাহলে আমি জোটে যাবো কেন? জোটে যাবো কেন? জোট, আমি তো জোটে যাচ্ছি যে যাতে, আমি সেটাই বলছিলাম যে জোট হচ্ছে সেই কারণে যে জোটের মাধ্যমে একটা কৌশলগত ঐক্য, আদর্শিক ঐক্য কিন্তু খুব কমই হয় নির্বাচনী জোটের ক্ষেত্রে। একটা কৌশলগত ঐক্য যাতে আমি সংসদে যেতে পারি, আমি আমার আদর্শের, আমি যে আদর্শে বিশ্বাস করি সেই আদর্শের কথা আমি সংসদে উপস্থাপন করতে পারি, আমি মানুষের জন্য যা করতে চাই, যা বলতে চাই সেটা যেন আমি বলতে পারি। সেই পথটা রুদ্ধ করে দেওয়া হচ্ছে। কারণ তখন যেটা হবে যে ছোট দলগুলির প্রার্থীরা যদি তাদের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে, সেক্ষেত্রে তাদের আসলে জেতার সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে পড়বে। তো কারণ তাদের জনসমর্থন বা সেই অর্থে নাই, এটা খুব বাস্তবতা থাকে। তো এটা এটা খুব ইতিবাচক বিষয় হবে না, পৃথিবীর কোথাও এটা আছে বলে আমি জানি না। আমি একটু একটা বিষয় একটু বলে যাই, যে আমি দেখছি যে বিএনপি এটার বিরোধিতা করছে, জামাত এনসিপি সমর্থন করছে, জামাতের আমির সহ জামাতের নেতারাও তো 18 নির্বাচনে ধানের শীষ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তো তখন যদি মানে এই সুযোগটা না থাকতো, আসলে জামাত মানে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো না, এবং সেটা তাদের মানে যখন কেউ খুব ভালো অবস্থানে থাকে তখন একটা ভুলে যায়, কিন্তু এটা একদমই ঠিক না। আপনার সাথে কথা হচ্ছিল ফজলুল হককে নিয়ে। ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয় যে আজকে আমরা যে সিনেমা নিয়ে বা বিনোদন সাংবাদিকতার কথা নিয়ে যে এত বেশি নিজেদেরকে ঋদ্ধ মনে করি, সেই জায়গাটা কিন্তু আমাদের গুরু। ফজলুল হক স্মৃতি পুরস্কারে বাংলাদেশের একজন বিনোদন সাংবাদিক এবং একজন চলচ্চিত্র পরিচালকের প্রতি বছরই পুরস্কার দেওয়া হয়। পরশুদিন নতুন পুরস্কার অনুষ্ঠান। তো সব কিছু মিলে এই যে তার জীবন আদর্শ এবং তার বিষয়াদি আমরা বারবার বলে আসার চেষ্টা করছি যে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক, অথবা তার যে কাজগুলো আছে সেগুলোকে আরও বেশি আলোচনায় আনা হোক। সেই জায়গাটার কি আপনি দেখেন যে ওটা কি পর্যাপ্ত? এটা করা উচিত। আমরা আগের বারও আমরা সেটা দাবি উপস্থাপন করেছিলাম, কিন্তু সেটা হয়নি। কিন্তু তার আগে ফজলুল হক সম্পর্কে আরেকটু কথা আমি একটু বলে রাখতে চাই। সেটা হলো ফজলুল হক শুধু একজন জার্নালিস্ট বা দ্যাট ইজ বিনোদন সাংবাদিক বা চলচ্চিত্র সাংবাদিকতাকে সমৃদ্ধ করছেন তা নয়। উনি চলচ্চিত্র মেকিংকেও একটা পর্যায়ে নিয়ে গেছেন। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকেই আগের যে সাংবাদিক যারা সাংবাদিকতা করতেন ফজলুল হক সময়ের ওনার অনুসারীতে আমরা যারা ওনাকে এখনো আদর্শ হিসেবে মনে করি, তাদের অনেকেই আপনি দেখেন শুধু সাংবাদিকতা নয়, ওরা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও অনেক সহযোগিতা করেছেন। আসেন আপনি ওবায়দুল হক, তিনি কি করেছেন? একটি ছবি করেছেন। তারপরে আসেন হলো এস এম পারভেজ, চিত্রালীর যে সম্পাদক, তিনিও কিন্তু ছবি পরিচালনা করেছেন। আসেন সৈয়দ শামসুল হক, ফির মিলেঙ্গে হামদুন, কমেডি অফ এরার্স থেকে উইলিয়াম শেক্সপিয়ারের। তা এইভাবে তারপরে আহমদ জামান চৌধুরী অনেক দুর্দান্ত সব গান লিখছেন। তারপরে আসেন, উনি তো ভালো কাহিনীকারও। তারপরে আসেন হলো ফজল শাহাবুদ্দিন, অসাধারণ সব গান লিখেছেন। ঠিক আছে, এভাবে সাংবাদিকরা কিন্তু যথেষ্ট অবদান রেখেছে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও। এখন কিন্তু সেটার অভাব আছে। কেন? সে অভাবটার কারণ হচ্ছে কি, প্রথমত হচ্ছে ওই যে আপনি এই কথা প্রসঙ্গে একটু আগেই আমাদের সঙ্গে কথা বলতেছিলেন যে সৈয়দ শামসুর রহমান যে মারা গেলেন, জন্মদিন ছিল, জন্মদিন, মানে আমরা তাকে স্মরণই করতে পারলাম না, স্মরণই করি না। এই যে মেধার কদর করার যে একটা প্রবণতা, সেটা আমাদের ভিতর থেকে হারিয়ে গেছে। কিন্তু সুচি কি বলেন? নিঃসন্দেহে মানে কবি শামসুর রহমান, তার কবিতা অমর, এটা শামসুর রহমানের জন্মদিন উদযাপন করা হবে না, এটা খুব দুঃখজনক হবে।
শামসুর রহমান মানে ব্যাপারটা যেটা হলো যে সেইভাবে আমরা খুব একটা আলোচনায় থাকলাম না, যে শামসুর রহমানের জন্মদিনটা এই যে চলে গেল, এটা নিয়ে আমাদের খুব মাথা ব্যথাও কারো খুব ছিল। আজকে প্রথম আলোতে বেশি সংখ্যায় সাহিত্য পাতায় দেখলাম যে তাকে নিঃসন্দেহে হওয়া উচিত ছিল এবং হওয়া উচিত। এইটা যেটা হয় যে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আমরা মানে ওই যে আমি একটু আগে আপনাদের বললাম আমরা দেখেছি সংবাদপত্র বা প্রচার মাধ্যমের অধিকাংশ আলোচনা হচ্ছে নির্বাচন। সেটা ছাড়াও একটা জিনিস যে আপনার কবি আল মাহমুদকে একটা সময় আমরা দেখেছি যে একদম নিষিদ্ধ মানুষ করে রাখা হয়েছিল। এখন যদি আবার শামসুর রহমান সাহেবকে নিষিদ্ধ মানুষ করা হয় সেটা খুব দুঃখজনক হবে, এবং এই ধরনের প্রবণতা খুব দুঃখজনক হবে। শামসুর রহমান সাহেবের অবদান, তার কবিতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের অমূল্য। কবি আল মাহমুদের কথা উনি একটা খুব ভালো জিনিস উপস্থাপন করেছেন, কবি আল মাহমুদ। আমি কথাটা বলতে গিয়েও আমি বলিনি অন্য একটি কারণে। আচ্ছা, যাই হোক, কথা যখন উঠেই গেছে আলোচনাই করা যায়। সেটা হলো তার সোনালী কাবিনটা দেখেন আপনি। সোনালী কাবিনের যে 14টি সনেট আছে এই উপমহাদেশে আর কোন লেখকের আছে? আপনি আমাকে একজন লেখক দেখান এত সাকসেসফুল সনেট লেখক হিসেবে, আমি তাকে দেখি আর কি। কবি আল মাহমুদ আমার খুবই খুবই প্রিয় একজন কবি। তারপরে কবি নীলনন্দ গুণ আছেন, আরো আছে, এইভাবে আছে অনেকেরই কথা বলা যাবে। আমরা আসলে আসল জিনিসটা হচ্ছে আমরা গুণী মানুষদের কদর করছি না আমরা, যে কারণে একটা সংকট, আমাদের সাংস্কৃতিক সংকট তৈরি হচ্ছে। আর একটি জাতির মেরুদণ্ডই হচ্ছে সংস্কৃতি। না, একেবারে একেবারে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী তাদের আসলে একটা স্বতন্ত্র অবস্থান থাকা উচিত। আমাদের দেশের একটা বড় সংকটের জায়গা হচ্ছে তারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা অনুসারী বা একদম নিবেদিত প্রাণ হয়ে যাচ্ছে। ব্যাপার হয় না যে রাজনৈতিক চিন্তা ভাবনা তো থাকবেই, যার যার নিজস্ব চিন্তা ভাবনা থাকবে, একদম পার্টিজান হয়ে যাওয়া, দলের কর্মীর মতন কাজ করা, এই ধরনের প্রবণতাগুলি আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এটা আমাদের সাংবাদিকতাকেও দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা এই যে দলবাজির প্রবণতা, এটা থেকে বের হয়ে আসার জন্য সব সাংস্কৃতিক কর্মী, সব সাংবাদিক, আমাদের এই যে ছোট্ট অনুষ্ঠানে আসলে অনেক কথা বলবার চেষ্টা হচ্ছে। যেমন ইমরুল ভাইকে পেয়েছি, অনেক কথা জিজ্ঞেস করার ইচ্ছে হচ্ছে। আপনার সাথে আরেকটু প্রসঙ্গ নিয়ে ইমরুল ভাইয়ের কাছে যাব। ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া নিয়ে অনেক নাটক হচ্ছে। জামাতের আমির বলেছেন যদি মানে 47 থেকে যদি আমরা এই বর্তমান সময় পর্যন্ত কোনো ভুল করে থাকি, যদি কোনো ভুল করে থাকি, তার ক্ষমা চাই। এবং উনি এটা উল্লেখ করেছেন যে এর আগে আমরা 3 বার ক্ষমা চেয়েছি। যথেষ্ট না, তাই তো? খুব খুব স্পষ্ট জিনিস হচ্ছে জামাত দলগতভাবে এবং জামাতের সেই সময়কার নেতারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এবং মুক্তিযুদ্ধের যে ভয়াবহতা, মুক্তিযুদ্ধে আমরা যে মানে লাখ লাখ মানুষ হারিয়েছি, শহীদ হয়েছেন, আমাদের মা বোনেরা ধর্ষিত হয়েছেন, আমাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই সব মানে এত ভয়াবহ সব যুদ্ধাপরাধের দায় তারা এড়াতে পারে না। এবং সেটা সুনির্দিষ্টভাবে 71-এর কথা বলে 71-এর কাজের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা চাওয়া উচিত। আপনি যখন এই কথাটা বলছেন, আমি জানি যে ইমরুল ভাইয়েরও সেই স্মৃতি আছে, আমার নিজের স্মৃতি আছে। আমি নিজে দেখেছি দাউ দাউ করে গ্রামের পর গ্রাম জ্বলছে, বাড়ি জ্বলছে, আমরা পালাচ্ছি। এই স্মৃতি এখনো কিন্তু ভুলি নাই, কেউ ভুলে নেই, এবং এটা কেউ ভুলবে না। আসলে মানে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে মুক্তিযুদ্ধ আমাদের শেকড়। মুক্তিযুদ্ধের বাইরে অন্য কোনো কিছু ভাবার আমাদের কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধকে ওন করেই আসলে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। মুক্তিযুদ্ধের বাইরে গিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। ইমরুল ভাই, জি, আগামী পরশু 26 তারিখ ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রবর্তন অনুষ্ঠান, এবং এইটা প্রতি বছরেই ফজলুল হক স্মৃতি পরিষদ তারা এইটা করার চেষ্টা করছেন। এবং আমার কাছে যেটুকু মনে হয় যে বাংলাদেশে বিশিষ্টতার জায়গায় চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্র পরিচালক বোধ করি আর খুঁজে পাওয়া মুশকিল হবে যে কাকে এই পুরস্কারটা দেওয়া যাবে। তো সব কিছু মিলিয়ে এই যে সিনেমা, ফজলুল হক সাহেবের জীবন দর্শন, সব কিছু মিলে আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা, এটা যেভাবে এগিয়ে যাচ্ছে আপনারা পাবেন না এই কথা ঠিক নয়। কারণটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আপনি আছেন, আমি আছি, বড় হচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি কিন্তু থেমে থাকবে না, কিছুতেই থেমে থাকবে না। তো এগিয়ে যাচ্ছে। ফজলুল হকের মতো ব্যক্তির বা এই গুণী মানুষের কদর যদি আজকে আনুষ্ঠানিকভাবে না হয়, তারপরে আমাদের অন্তরে
এটা লালিত হবে, পালিত হবে। আপনার কি মনে হয় কেন আমি বিনোদ, বিশেষ করে চলচ্চিত্র পঠন পাঠনের জায়গায় যেখানে আছে, ওখানে চলচ্চিত্র বিষয়ক সাবজেক্টে ফজলুলকে আলাদা করে অবশ্যই এটা দাবিদার, এটা দাবিদার, উনি এটা প্রাপ্য তার, এটা দাবিদারও না, দাবি না, এটা আমাদের উচিত হচ্ছে তাকে দেওয়া, এটা এটা আমাদের পক্ষ থেকেই দেওয়া উচিত তাকে। যেমন আমাকে একটা বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আমার কাছে যে আচ্ছা ফজলুল স্মৃতি পুরস্কার আপনি পেয়েছেন, আপনার অনুভূতিটা কি, আমার কাছে জানতে চেয়েছিল। আমি বললাম যে দেখেন, এই পুরস্কার পাওয়ার অনুভূতিটা হচ্ছে বেদনাবিধুর আনন্দ। বাহ, বেদনাবিধুর আনন্দ। বেদনাবিধুর আনন্দ কেন বেদনাবিধুর আনন্দ? তখন আমার কাছে জানতে যখন চাইলো তখন আমি বললাম যে দেখেন, স্মৃতি মানে কি? ফজলুল হক স্মৃতি পুরস্কার, তার মানেটা কি? একটি মানুষ আমাদের মাঝে নাই, তার স্মৃতিকে আমরা, তার আদর্শকে আমরা এগিয়ে নেব, ধারণও করছি। তো সুতরাং এটা আমার জন্য বেদনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অন্য সময় যদি কখনো সুযোগ পাই সেই সময় আর হয়তো আরো কথা বলবো। একেবারে শেষের দিকে আমাদের প্রিয় অতিথি আরেকজনকে একটু শেষ প্রশ্নটা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে নির্বাচন পেছানোর কোনো দল ষড়যন্ত্র করছে, তো ষড়যন্ত্র এখনো থাকবে? ষড়যন্ত্র থাকতেই পারে, কিন্তু নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, এটা খুব বাস্তবতা। আমি জাস্ট অন্য যে একটা বিষয় একটু উল্লেখ করে বলতে যে নির্বাচিত সরকারের জন্য সবাই অপেক্ষা করছে। IMF স্পষ্টভাবে বলেছে যে IMF এর যে পরবর্তী কিস্তির $80 কোটি বাংলাদেশকে দেওয়ার কথা, সেটা নির্বাচিত সরকার আসতে দেবে, তারা এর আগে দেবে না। বিদেশি বিনিয়োগকারীরা সবাই অপেক্ষা করছে যে বাংলাদেশে বিনিয়োগ করবে যখন নির্বাচিত সরকার আসবে। কারণ আলটিমেটলি যদি নির্বাচিত সরকার না আসে, অর্থনীতির পরিবর্তন হবে না, অর্থনীতি স্থবির হয়ে আছে, দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে সেই অবনতি বন্ধ হবে না। কিন্তু নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই, নির্বাচিত সরকার আসার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং নির্বাচনের যে সময়সীমা ঘোষণা করা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে, আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। বিভিন্ন রকম ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সেই ষড়যন্ত্র পরাস্ত করেই নির্বাচন এই সময়ে অনুষ্ঠান আয়োজন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। এখন কোনো বিকল্প নেই। একেবারে শেষের দিকে একটা আনন্দ সংবাদ দিয়ে আলোচনাটা শেষ করি। ইমরুল ভাই গতকাল খেলা দেখেছেন? খেলা একটু দেখেছিলাম, শেষ দেখেছিলেন মানে কি ভয় ছিল? না, ওয়েস্ট ইন্ডিজ যে হাত ছিল এটা বুঝতেই পারতেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ আজকে হারবে। কিন্তু গতকাল আমাদের ছেলেরা খুব ভালো করছিল। গতকাল আমাদের ছেলেরা বিশেষ করে ওপেনিং জুটি নিয়ে আমাদের তো যথেষ্ট পরিমাণ কষ্ট থাকে, কিন্তু গতকাল তারা দেখিয়ে দিল এই যে জয়টা, এই জয়টাকে কিভাবে দেখছেন? নিঃসন্দেহে এটা আমাদের অনেক ইন্সপায়ারিং যে আমরা এত বড় জয় পাবো, এত বড় ব্যবধানে, এবং আমরা 306 স্কোর করেছি। এবং আফসোসটা থেকে গেল যে ওই দুইজন ওপেনার করতে পারতো, সেটা হওয়া উচিত ছিল। সেটা আমরা আশা করেছিলাম যে সাইফ এবং সৌম্য দুজনই সেঞ্চুরি করবেন, সেটা হয়নি, সেটা দুঃখজনক। বাট যত বড় জয় হয়েছে সেটা অসাধারণ। আমি একটা জিনিস বলতে চাই যে ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। মানে সৌম্য একটা সময় অসাধারণ শুরু করেছিলেন, মাঝে মানে খুবই খারাপ করেছেন, আবার সৌম্য ফিরে এসে সৌম্য গতকালের ম্যাচে চেহারার মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে যে আমাকে এতদিন ধরে আপনারা, আমাদের ওপেনিং জুটিটা আমরা এখনো স্ট্যাবল করতে পারছি না, যে ওপেনিং এ নিয়মিত প্লেয়ার কারা, সেই জায়গাটা স্ট্যাবল করতে পারছি না। আমরা যদি এর আগের ম্যাচটা ভাবি, টাই ম্যাচটা আমরা যেভাবে হেরেছি সুপার ওভারে গিয়ে, এটা খুব দুঃখজনক যে এই ম্যাচ আমাদের হারা উচিত ছিল না, এই ম্যাচ টাইতে যাওয়াই উচিত ছিল না, এই ম্যাচ টাই হওয়া মানে আমাদের ধারাবাহিকতা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রথম ম্যাচ খুব সুন্দর হয়ে জিতেছি, তৃতীয় ম্যাচ একেবারে ধারাবাহিকভাবে মনের কথা বলেছেন। ইমরুল ভাইকে দিয়ে শেষ করি। ইমরুল ভাই একসময় সিনেমা সাপ্তাহিকভাবে পারিবারিকভাবে দেখার একটা আনন্দের জায়গা ছিল, এখন কি আছে? না, এখন নাই। কারণটা হচ্ছে কি, সিনেমা দেখাটা এখন অনেক ব্যয়বহুল। এটা কি সামাজিক যোগাযোগ মোবাইলে দেখা যায় বলেই নাকি? না, তাহলে বড় স্ক্রিনের যে মজা আর হাতের অ্যান্ড্রয়েডে দেখার মজা কি এক নয়? নিশ্চয়ই না, এক নয়। আরেকটা জিনিস, রেজা ভাই হয়তো আপনি আমাকে সময় দেবেন না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এক লাইনে বলে রাখি, সেটা হচ্ছে আপনি কি এখন ফিল্ম দেখেন? এখন কি ফিল্ম তৈরি হয় না। তাহলে কি হয়? আপনি আর আমি যে এখন কথা বলছি এবং দর্শক যে দেখছে, কি জিনিসটা দেখছে? আমাদের দেখছে সিগন্যাল, নট ফিল্ম। ফিল্ম তৈরি হতো আগে 35-এ, এখন তৈরি হয় সিগন্যাল।
10 বছর পরে তার এখন এই প্রযুক্তির বিষয় নিয়ে নিশ্চয়ই আপনার সাথে অন্য সময় অন্য সময় আলোচনা করতে হবে না? অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা শুরুতেই যে কথাটি বলেছিলাম, গাছের কথা বলেছিলাম, গত পরশু অনুষ্ঠানে গাছের কথা বলেছিলাম। একটি গাছ যদি আপনি রোপণ করেন ঔষধি, বনজ এবং ফলজ, তাহলে আপনাকে সেই গাছ যে কোথায় নিয়ে যাবে সেটা ভাববেন একবার। এবং এই যে আজকে যে আলোচনাটি করা হলো, সেই ভদ্রলোক যে গাছটি লাগিয়েছেন সেই গাছের ফল এখন তার আশেপাশের প্রতিবেশীরা সেই ফল খাচ্ছে। তার মানে আপনি কত বড় মহান কাজ করছেন একবার ভেবে দেখবার চেষ্টা করবেন। আমরা আজকে আমাদের বিনোদন সাংবাদিকতার কথা বলছিলাম এবং আমাদের সিনেমার কথা বলছিলাম, সংস্কৃতির কথা বলছিলাম। এটা তো সত্য যে দেশের সংস্কৃতি বহমান এবং যে দেশের সংস্কৃতি বিশিষ্টতা জায়গায় নিজের অবস্থানকে ধরে রাখার চেষ্টা করে, সেই দেশটা অনেক অনেক এগিয়ে যায়। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।